বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা জানেন যে 10ই এপ্রিল শনিবার এই রাজ্যের 5টি জেলার 44টি বিধানসভা কেন্দ্রে চতুর্থ দফার নির্বাচন হবে। এখনো পর্যন্ত 91টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হয়েছে, চতুর্থ দফায় আরও 44টি হবে। এই 44টি বিধানসভা কেন্দ্রে কে কোথায় এগিয়ে রয়েছে জনমানুষের নিরিখে এবং সাংগঠনিক দিক থেকে, সেটা আমরা বাংলার জনরব নিউজ পোর্টালে বিস্তারিত আলোচনা করেছি, আপনারা দেখে নেবেন। আজ এখানে আমরা আলোচনা করব হাওড়া, হুগলি জেলা এবং দক্ষিণ 24 পরগনার যে কটি আসনে ভোট হবে 10ই এপ্রিল, সেগুলো নিয়ে। আমরা প্রথমে আলোচনা করি উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রটি আকর্ষণীয় কেন্দ্র এই কারণেই বলা হচ্ছে যে এখানে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন প্রবীর ঘোষাল, তিনি এখনো তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন, অর্থাৎ তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিলেন। কয়েক মাস আগেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন, বিজেপির প্রার্থী হয়েছেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন কাঞ্চন মল্লিক। এলাকার সাংগঠনিক দিক থেকে তৃণমূল কংগ্রেস শক্তিশালী, অতএব তৃণমূল কংগ্রেস এখানে খানিকটা হলেও এগিয়ে রয়েছে প্রবীর ঘোষালের তুলনায়। কাঞ্চন মল্লিককে মানুষ হয়তো বেশি সমর্থন দেবে বলেই রাজনৈতিক মহলের ধারণা। এরপর শ্রীরামপুর বিধানসভা কেন্দ্র। শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রটি বরাবরই তৃণমূল কংগ্রেসের হাতের তালু এবং বরাবরই কংগ্রেস ঘরানার লোকেরাই ওখানে ভোট দেন। তো স্বাভাবিকভাবেই ওখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। পরের বিধানসভাটি হচ্ছে চাপদানি বিধানসভা কেন্দ্র। এখানে আব্দুল মান্নান এমএলএ, কিন্তু এবারে আব্দুল মান্নান মনে হচ্ছে না সেই অর্থে খুব প্রভাব বিস্তার করতে পারবে। মূল লড়াই হবে তৃণমূল কংগ্রেস বনাম বিজেপির লড়াই হবে চাপদানিতে। মান্নান সাহেব কিছু ভোট পেলেও পেতে পারেন, কিন্তু সেটা খুব বেশি ভোট বলে আমাদের মনে হয়নি, মনে হচ্ছেও না, এবং রাজনৈতিক মহলের ধারণাও তাই। চন্দননগর বিধানসভা কেন্দ্রে রয়েছেন জনপ্রিয় গায়ক, তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। এখানে এই বিধানসভা কেন্দ্রটি বিজেপি প্রভাব ভালো, বিজেপি অনেকটাই তার প্রভাবকে বিস্তার করেছে। তো স্বাভাবিকভাবেই এখানে বিজেপি অ্যাডভান্সে থাকবে বা অ্যাডভান্টেজ থাকবে বিজেপির, এ নিয়ে কোনো সন্দেহ নেই। চুঁচুড়া বিধানসভা কেন্দ্র, এখানে প্রার্থী হয়েছেন সাংসদ লকেট চ্যাটার্জি, এলাকারই সাংসদ, এলাকার বিধানসভা কেন্দ্রে তিনি প্রার্থী হয়েছেন। মনে করা হচ্ছে যে তিনি এখানে ভালোই প্রভাব বিস্তার করবেন। তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী আছেন তাপস মজুমদার ভালো লোক, ভালো কাজ করেছেন। তা সত্ত্বেও যে মানুষের যে আবেগ বা মানুষের চাহিদা কিন্তু লকেট চ্যাটার্জির দিকেই বেশি বলে আমাদের মনে হয়েছে। এরপর আমরা যদি দেখি পরের বিধানসভা কেন্দ্রটি আছে সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্র। এই সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রে আমরা দেখতে পাই যে গত লোকসভা নির্বাচনে ভালো ভোটের ব্যবধানে এগিয়ে ছিল বিজেপি, তবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন তপন দাশগুপ্ত। এই তপন দাশগুপ্ত প্রবীণ নেতা, এলাকার সঙ্গে তার জনসংযোগ ভালো, সেজন্যই এই বিধানসভা কেন্দ্রটি তিনি পুনরুদ্ধার করতে পারেন কিনা সেটাই এখন দেখার। পান্ডুয়া বিধানসভা কেন্দ্র, পান্ডুয়া বিধানসভা কেন্দ্রটি বরাবরই বামেদের দখলে থাকে। এবার এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে রত্না দে নাগ, সিপিএম এর প্রার্থী আমজাদ হোসেন, বিজেপি এখানে প্রার্থী দিয়েছেন। ফলে ত্রিমুখী লড়াইয়ে কে জেতে সেটার দিকে তাকিয়ে থাকবে এলাকার মানুষ। সিঙ্গুর বিধানসভা কেন্দ্র, আমরা সিঙ্গুর বিধানসভা কেন্দ্রটি খুব জনপ্রিয় কেন্দ্র এবং জমি আন্দোলনের পীঠস্থান বলা হয়। এই জমি আন্দোলনের পীঠস্থানে কে জিতবেন কে হারবেন, মজার ব্যাপার হলো এখানেও তৃণমূল কংগ্রেসের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য এখন বিজেপির ক্যান্ডিডেট হয়ে, বিজেপির প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছেন। বেচারাম মান্না এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, দুজনেই হচ্ছেন সিঙ্গুর জমি আন্দোলনের নেতা। দেখা যাক মানুষ কাকে গ্রহণ করে নেয়। মাঝখানে আছেন সিপিএম এর সৃজন। সিপিএম এর সৃজন কতটা ভোট কাটতে পারবে, কতটা প্রভাব বিস্তার করতে পারবে, তার উপর নির্ভর করছে তৃণমূল কংগ্রেসের জয় পরাজয় সিঙ্গুরে।
চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রে ত্রিমুখী লড়াই হবে। একদিকে আছেন সাথী খন্দকার তৃণমূল কংগ্রেসের, অন্যদিকে সিপিএম এর আছেন মোহাম্মদ সেলিম, বিজেপির আছে যশ দাশগুপ্ত। মেরুকরণ এখানে হয়েছে অনেকটাই। এই মেরুকরণ রাজনীতিকে ধরে এই এলাকায় প্রভাব বিস্তার করতে পারে কিনা বিজেপি, সেটাই এখন দেখার। উলুবেড়িয়া হাওড়া জেলায় আমরা ঢুকছি। হাওড়া জেলার আমরা জানি 9টা বিধানসভা কেন্দ্রে ভোট হবে। তার মধ্যে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রটি আকর্ষণীয় কেন্দ্র, এবং এই কেন্দ্রটিতে আইএসএফ প্রার্থী দিয়েছেন যাকে, তিনি তৃণমূলের প্রাক্তন উলুবেড়িয়া পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন। স্বাভাবিকভাবে তার জনসংযোগ রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস এখানে প্রার্থী করেছেন সংখ্যালঘু কোনো মানুষকে নন, সংখ্যাগুরু সম্প্রদায় থেকে প্রার্থী করেছেন। ভোটের আধিক্য কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের, তাই সংখ্যালঘু সম্প্রদায় কাকে ভোট দিবেন, কোন দিকে ভোট পড়বে, সেটার দিকে তাকিয়ে থাকবে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের ফলাফল। মনে করা হচ্ছে যে এই আইএসএফ প্রার্থী এবং তৃণমূল প্রার্থীর ভোট কাটাকাটিতে শেষ পর্যন্ত বিজেপি প্রার্থীর মুখে হাসি না ফুটে যায়, সেটাই এখন দেখার বিষয়। আমরা জানি যে এর পরের বিধানসভাটা হচ্ছে পাঁচলা বিধানসভা কেন্দ্র। পাঁচলা বিধানসভা কেন্দ্রে আছে গুলশান মল্লিক, প্রবীণ নেতা, মোহিত ঘাঁটি বিজেপি থেকে দাঁড়িয়েছেন, মোহাম্মদ জলিল দাঁড়িয়েছেন আইএসএফ থেকে। এই ত্রিমুখী লড়াই শেষ পর্যন্ত গুলশান মল্লিকের পক্ষেই পাল্লা ভারী বলে মনে করছে রাজনৈতিক মহল। পরের বিধানসভা হচ্ছে সাকরাইল বিধানসভা কেন্দ্র। সাকরাইল বিধানসভা কেন্দ্রে যিনি বিধায়ক ছিলেন তাকে এবারে প্রার্থী করেননি, শীতল সর্দারকে। শীতল সর্দার বিজেপিতে যোগ দিয়েছেন, কিন্তু বিজেপি তাকে প্রার্থী করেননি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে প্রিয়া পাল। প্রিয়া পাল খুবই জনপ্রিয় নেত্রী এই অঞ্চলের, অতএব তৃণমূল কংগ্রেস এখানে অনেকটাই এগিয়ে থাকবে বলে মনে করা হচ্ছে। এর পরের বিধানসভা কেন্দ্রটি হচ্ছে ডোমজুর বিধানসভা কেন্দ্র। ডোমজুর বিধানসভা কেন্দ্রতে আমরা দেখতে পাবো যে ডোমজুর বিধানসভা কেন্দ্রে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের এমএলএ ছিলেন, তিনি বিজেপিতে গেছেন, তিনি বিজেপি প্রার্থী হয়েছেন। অন্যদিকে তৃণমূলের প্রার্থী হয়েছে কল্যাণ ঘোষ। লড়াই এখানে তীব্র। অন্যদিকে আছে আইএসএফ সংযুক্ত মোর্চার প্রার্থী আছেন। সব মিলিয়ে ভোট কাটাকাটির অঙ্কে শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দিকেই পাল্লা ঝুঁকে থাকবে বলে মনে করা হচ্ছে। আমরা জানি যে শিবপুর বিধানসভা কেন্দ্র, এখানে দাঁড়িয়েছেন বিজেপি রথীন চক্রবর্তী দাঁড়িয়েছেন, তৃণমূল কংগ্রেসের মনোজ তিওয়ারি দাঁড়িয়েছেন ক্রিকেটার। কিন্তু মনে করা হচ্ছে যে এখানে এখনকার যে আবহাওয়া তাতে বিজেপি এখানে অ্যাডভান্স পজিশনে থাকবে, এগিয়ে থাকবে। হাওড়া দক্ষিণে আছে রন্তিদেব সেনগুপ্ত বিজেপির প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী নন্দিতা চৌধুরী। নন্দিতা চৌধুরী ধারে ভাড়ে এবং সংগঠনের জোরে অনেকটাই এগিয়ে আছেন। হাওড়া উত্তরে এই উত্তর হাওড়াতে আমরা লক্ষ্য করে দেখব যে এখানে বিজেপির প্রভাব খুব ভালো, তো বিজেপি এখানে অনেকটা এগিয়ে রয়েছে। মধ্য হাওড়াতে আমরা দেখব অরূপ রায়ের খাস তালুক, এখানে অরূপ রায় অনেকটা এগিয়ে আছেন। এই হচ্ছে হাওড়া জেলার বিধানসভা ভিত্তিক পরিস্থিতি। অন্যদিকে আমরা এটি দক্ষিণ 24 পরগনার দিকে যাই। দক্ষিণ 24 পরগনার সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা কেন্দ্র হচ্ছে মেটিয়াবুরুজ, খুব গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস যে ভালো পজিশনে আছে, ভালো জায়গায় রয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। পরে বিধানসভা হচ্ছে মহেশতলা বিধানসভা কেন্দ্র। এখানে তৃণমূলের বিধায়ক হচ্ছে দুলাল দাস, নিজস্ব ক্যারিসীমা রয়েছে, মানুষের সঙ্গে যোগাযোগ রয়েছে। দুলাল দাস এখানে অনেকটা এগিয়ে থাকবে। পরের বিধানসভা কেন্দ্র আছে বজবজ বিধানসভা কেন্দ্র। এখানকার তৃণমূলের বিধায়ক হচ্ছেন অশোক দেব। অশোক দেব শুধু তৃণমূলের বিধায়ক নন, তিনি সব দলেরই বিধায়ক হয়ে বসে আছেন, অর্থাৎ সব দল তাকে শ্রদ্ধা করে, সম্মান করে, সব রাজনৈতিক দলের কর্মীরা তাকে সম্মান দেন, এবং সেই সূত্রে বলা যেতেই পারে বজবজ বিধানসভা কেন্দ্রটি এবারে তৃণমূল কংগ্রেস ভালো পজিশনই ধরে রাখবে। পরের বিধানসভা কেন্দ্রটি আমরা যদি দেখি সেটা হচ্ছে বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্র। বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রটিতে ছিলেন আগে শোভন চট্টোপাধ্যায়, তিনি বিজেপিতে যোগ দিয়েছেন, বিজেপি তাকে প্রার্থী করেনি। অন্যদিকে শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে, স্বাভাবিকভাবে বিজেপি প্রার্থী করেছে পায়েল সরকার অভিনেত্রীকে। লড়াই তীব্র হবে, কিন্তু শেষ পর্যন্ত সংগঠনের জোরে ধারে ভাড়ে এগিয়ে থাকবে তৃণমূল কংগ্রেসই। বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী আছেন তৃণমূল কংগ্রেসের আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার বিরুদ্ধে আছেন অভিনেত্রী শ্রাবন্তী।
কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, নতুন করে আর বলার এখানে কিছু নেই। এর পরের বিধানসভা কেন্দ্রটি যদি একটু সরে এসে আমরা দেখি, টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র, সেখানে বাবুল সুপ্রিয় রয়েছে, সেখানে রয়েছে অরূপ বিশ্বাস। দুই দলেরই তীব্র সাংগঠনিক দক্ষতা রয়েছে এবং যোগ্যতা রয়েছে, দুই দলেরই প্রভাব আছে এই চত্বরে, লড়াই তীব্র থেকে তীব্র হবে। তবে এখানে সিপিএম এর যিনি প্রার্থী আছেন তিনি কতটা ভোট কাটবে তার উপরে নির্ভর করবে জয় পরাজয় দুই দলেরই। তৃণমূল কংগ্রেস কিংবা বিজেপি যে কেউ জিততে পারবে, কিন্তু সেখানে দেখার বিষয় আছে যে বামেরা কতটা ভোট কাটে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। সেটাই আমাদের কাছে প্রথম এবং প্রধান লক্ষ্য। এরপর আছে যাদবপুর বিধানসভা কেন্দ্র। যাদবপুর বিধানসভা কেন্দ্র বরাবরই বামেদের শক্ত ঘাঁটি বলে পরিচিত। বুদ্ধদেব ভট্টাচার্য এখান থেকে নির্বাচিত হতেন, এখন হচ্ছেন সুজন চক্রবর্তী, রিঙ্কু নস্কর বিজেপির প্রার্থী, এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেস মলয় মজুমদারকে প্রার্থী করেছেন। তীব্র লড়াই হবে এখানে, শেষ পর্যন্ত কতটা ভোট কাটতে পারে তার উপরে ডিপেন্ড করবে দুই দলের জয় পরাজয়। পাশেই রয়েছেন কসবা বিধানসভা কেন্দ্র। কসবা বিধানসভা কেন্দ্রতে আমরা জানি জাভেদ আহমেদ খান মন্ত্রী, তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী। শতরূপ ঘোষ তিনি হচ্ছেন সিপিএম এর প্রার্থী, ইন্দ্রনীল খাঁ তিনি হচ্ছেন বিজেপির প্রার্থী। ত্রিমুখী লড়াই এখানে হবে। বিজেপি প্রার্থী যত বেশি ভোট কাটতে পারবে, যত বেশি ভোট পাবে, ততই জাভেদ খানের পক্ষে সুবিধা হবে বলে অনেকেই রাজনৈতিক মহল মনে করছেন। কারণ জাভেদ খানের ভোট ব্যাংক একটা অংশে খুবই সক্রিয় হয়ে আছে, সেই ভোট ব্যাংক তা নষ্ট হওয়ার নয়। তো জাভেদ খান এখানে অনেকটাই এগিয়ে রয়েছেন এবং লড়াই তীব্র হলেও শেষ পর্যন্ত জাভেদ খানই হয়তো শেষ হাসিটা হাসতে পারেন বলে রাজনৈতিক মহল মনে করছেন। পাশের বিধানসভা কেন্দ্রটি ভাঙড় বিধানসভা কেন্দ্র, খুবই গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন আব্বাস সিদ্দিকীর ভাই নওশাদ সিদ্দিকী সংযুক্ত মোর্চার পক্ষে, আর তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রার্থী হয়েছেন রেজাউল করিম। বিজেপি ওখানে প্রার্থী দিয়েছেন। মূল লড়াই হবে নওশাদ সিদ্দিকী বনাম রেজাউল করিম, তৃণমূল বনাম আইএসএফ। এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে হাসি হাসে সেটাই দেখার। ফুরফুরা শরীফের পীরজাদা হওয়ার দৌলতে নওশাদ সিদ্দিকী অনেকটাই এগিয়ে রয়েছেন বলে রাজনৈতিক মহল মনে করছেন। কারণ এই চত্বরে ফুরফুরা শরীফের ভক্ত অগণিত রয়েছে, তারা সবাই নওশাদ সিদ্দিকীকে সমর্থনের হাত বাড়াবেন বলে মনে করছে রাজনৈতিক মহল। আজ আমরা এই 3টি জেলা নিয়ে আলোচনা করলাম। 3টি জেলার মোট বিধানসভা আসন হচ্ছে 29টি। এই 29টি বিধানসভা আসনের যে ভোট হতে চলেছে তার একটা সংক্ষিপ্ত বিবরণী আপনাদের কাছে দিলাম। যদি ভালো লাগে, আপনাদের যদি ভালো লাগার পর মনে হয় খুব উপযোগী এই ভিডিওটি হয়েছে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়ান। কারণ আমরা নিরপেক্ষভাবে কথা বলি, আমরা কারো কাছ থেকে কোনো রকম সাহায্য পাই না, সহযোগিতা পাই না। আমাদের একটাই পথ হচ্ছে শ্রোতারাই আমাদের মূল শক্তি। শ্রোতারা যদি আমাদেরকে ভালোবেসে আমাদের পাশে দাঁড়ান, সেটাই হচ্ছে, তাতে আমরা আরো বেশি বেশি করে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে উৎসাহ নিয়ে কাজটা করতে পারবো। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে।